চিলা নদীর বাঁধ ভেঙে মোংলায় ৭০০ একর ঘের প্লাবিত, ভেসে গেছে চিংড়ি। ঝিনাইদহের শৈলকুপায় ৮ গ্রামের ১০টি পয়েন্টে গড়াই নদীর ভাঙন, বসতভিটা ও ফসলি জমি বিলীন। সংস্কারের অভাবে অকার্যকর দক্ষিণ পশ্চিমের ২ শতাধিক স্লুইস গেট, খাল ভরাট হয়ে ফসলি জমিতে জলজট, দুশ্চিন্তায় কৃষক। নতুন করে নির্মাণের আশ্বাস। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের মৎস্য বীজ উৎপাদন খামার দখলের অভিযোগ, বিভিন্ন কক্ষে ঝুলছে তালা, আবাসন সমস্যা সমাধানে অধিগ্রহণের দাবি। এবং কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা। সংস্কারের ২.৫ বছরেই চুয়াডাঙ্গা জীবননগর সড়কের বেহাল দশা, বেড়েছে ভোগান্তি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে, থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। চিলা নদীর বাঁধ ভেঙে বাগেরহাটের মোংলায় প্লাবিত হয়েছে ৭০০ একর মৎস্যঘের। বুধবার বিকেলে জোয়ারের সময় জালছেড়া এলাকায় চিলা নদীর বাঁধের প্রায় ৩৫ মিটার অংশ ভেঙে যায়, আর এতে নদী সংলগ্ন এলাকায় পানি ঢুকে পড়ে, প্লাবিত হয় চিংড়ি ঘের ও ফসলি জমি। হঠাৎ এমন পরিস্থিতির কারণে লোকসানের আশঙ্কা ব্যবসায়ী ও কৃষকের। বাঁধ সংস্কার ও সরকারি সহায়তার দাবি তাদের। এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। মোংলা বন্দরে বর্তমানে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আমরা ধার দেনা করে ঘেরপাতারি করেছি। আমাদের মাছ ছিল বাগদা, গলদা আর সম্প্রতি রুই মাছ ছাড়িছি। আমাদের ২০০-২৫০ শতক জমি সব ভেসে গেছে। রাস্তা ভেঙে আমাদের এই ৪-৫০০ এলাকা যত জমি সব ভরে পানিতে ঢুকে সব ভরে গেছে। যত মাছ এক ঘেরের কোনো চিহ্ন নেই। বর্ষা মৌসুমে ঝিনাইদহে ভয়াল রূপ ধারণ করেছে গড়াই নদী। শৈলকুপা উপজেলার ৮টি গ্রামের অন্তত ১০টি পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি এবং ফসলি জমি। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না বলে জানান বাসিন্দারা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই ভাঙন শুরু হয়েছে ঝিনাইদহের গড়াই নদীতে। শৈলকুপা উপজেলার ৮টি গ্রামের অন্তত 10টি পয়েন্টে বিলীন হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি। অনেকে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী বলছেন, এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে আরো 3টি গ্রাম। 10 বিঘে 12 বিঘে এরকম কলা খাত আপনার খালি নিজ দেখালে ঢোকসিয়া চলে যায়। মানুষ এখন কি করে খাবি? নদী ভাঙনেতে আমার বাড়ি 2বার আমি সরাইছি, আবারও আমার বাড়ি ভেঙে যাওয়ার মধ্যে ভেঙে চুরিয়া চুরমার হয়ে গেছে। ওই যে ওই বাড়িওয়ালারা ওই বাড়িতে এই পাশে উঠে চলে আসছে। আমার বাড়ি ভেঙে চলে গেছে, এই সরা নিয়ে আছে, তারপরও ভেঙে চলে গেছে। আর কোন থাকবে না আল্লাহ দিচ্ছে। 10-12টা গ্রামে এরকম ভাঙতেছে, আপনার ফসল নিয়ে সবই এবার ভেঙে চলে গেছে। এখানে ব্লক বাঁধ হলে মোটামুটি খুবই ভালো একটা মজবুত একটা কাজ হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চলছে। এটা স্থায়ী সমাধানের জন্য আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার কাজটি চলমান। এই সম্ভাব্যতা সমীক্ষার কাজটি শেষ হলে আমরা আমাদের প্রকল্প তৈরি করে প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজটা করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে এরই মধ্যে শৈলকুপা উপজেলার অন্তত ২০০ বিঘা ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে খাস জমি ভরাট করার কারণে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে 3টি গ্রামের ফসলি জমি, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী SM রাশেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ার কুমারখালী আমার পিছনে যে বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে, এটি মূলত কিন্তু 4 ফসলি জমিতে এখানে ফসল হয়। কিন্তু চলতি মৌসুমে এই পানি জমে থাকার কারণে কৃষকরা কিন্তু কোনোভাবে আর ফসল ফলাতে পারছে না। তবে কৃষকরা আমাদের কাছে যেটি জানিয়েছেন যে এখানে 2টি স্থাপনা হওয়ার কারণে প্রায় 5000 বিঘে জমিতে কিন্তু ফসল এবার কিন্তু ফলাতে পারবে না এই কুষ্টিয়ার কুমারখালীর, বিশেষ করে নন্দলালপুর, আহাবাসপুর, কাশিমপুর এবং সুপুকুরিয়ার গ্রামের যে কৃষক যারা আছেন। মূলত এই 4 এবং এই 5টি গ্রামের যে অর্থনীতির চাকাটা কিন্তু এই মাঠকে কেন্দ্র করেই কিন্তু সচল ছিল। কিন্তু চলতি মৌসুমে এই মাঠে পানি নিষ্কাশন না হয়
পেঁয়াজের চাষ হবে না এবং ধানের চাষ হবে না এবং পাটের চাষও কিন্তু কৃষকরা করতে পারবে না বলে আমাদেরকে জানিয়েছেন এই অঞ্চলের কৃষকেরা। তবে এই মাঠে যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশেষ করে প্রশাসনের কাছে তারা দাবি করেন যে ব্যক্তি মালিকানাধীন দুটি জায়গায় কিন্তু বালি ভরাটের কারণে এখান থেকে পানি তারা নিষ্কাশন করতে পারছে না, যার কারণে এই মাঠে কিন্তু কোনো রকম ফসল কিন্তু উৎপাদন হবে না। তবে আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টা তারা সম্ভবত যাচাই করে দেখছেন যে কিভাবে পানি বের করা যায় এবং এই স্থানীয় প্রশাসন থেকে তারা বিভিন্নভাবে এখানে তারা যোগাযোগ রক্ষা করছেন, বিশেষ করে কুষ্টিয়ার এই নন্দলালপুরের কৃষকদের কাছ থেকে। তবে এটি কিন্তু 5টি গ্রামের মানুষের কিন্তু অর্থনৈতিক চাকা সচল রাখার একটা মাত্র মাধ্যম। তো কুষ্টিয়ার কুমারখালী নন্দলালপুর এলাকায় মাঠের পানি জমা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফসলি জমি তলিয়ে যাওয়া কৃষকের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM রাশেদ। অন্য প্রসঙ্গ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার দখলের অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের একাংশের বিরুদ্ধে। তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন কক্ষে। শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানে এই খামার অধিগ্রহণের দাবি আমলে নেয়নি প্রশাসন। নেয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। 9 আগস্ট দুপুরে খুলনা সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার দখল করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর থেকে বন্ধ খামারটির সব কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয়ের তীব্র আবাসন সংকট, গবেষণা, সৌন্দর্য বর্ধন সহ সার্বিক নিরাপত্তায় 10.35 একর আয়তনের এ খামারটি অধিগ্রহণের দাবি ছিল দীর্ঘদিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমাধান না আসায় বাধ্য হয়ে দখলের কথা জানান তারা। আবাসন সংকটের প্রতিবাদ স্বরূপ আমরা এখানে শহীদ মীর মুগ্ধ হল নামকরণ করেছি ভবনটি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটি অবস্থায় রাখার চিন্তা ভাবনা করছি। কেউ যদি আমাদের অধিকার না দিতে চায় তখন আমরা এটা জানি যে কিভাবে এটা অধিকার আদায় করে নিতে হয়। এদিকে দখলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফিশ ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। আর মৎস্য অধিদপ্তর বলছে কোনো সরকারি দপ্তর এভাবে দখল করা অপরাধ, অত্যন্ত অপ্রীতিকর এবং এটা দেশের আইন শৃঙ্খলা কোনোভাবেই এটা যৌক্তিক নয়। আমাদের যারা চিংড়ি চাষি তারা অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছে। জমির প্রয়োজনীয়তা থাকলেও এভাবে নিয়ন্ত্রণ নেওয়াকে সমর্থন করছে না খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জায়গার প্রয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ছাত্রছাত্রীদের আবাসন প্রয়োজন, এ বিষয়ে ছাত্রছাত্রীদের দাবি একেবারেই যৌক্তিক। তবে অবশ্যই এই জাতীয় ঘটনা আমাদের কারোর জন্যই খুব একটা সুখকর বিষয় না। মৎস্য বিভাগের তথ্য মতে খামারটিতে প্রতি বছর 16,500 চিংড়ি ও মৎস্যচাষীকে সেবা দেওয়া হয়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কার্পেটিং করার মাত্র 2.5 বছরের মধ্যেই বিভিন্ন স্থানে দেবে গেছে পিচ। ছোট বড় গর্ত আর জোড়াতালির সংস্কারে বেহাল দশা চুয়াডাঙ্গা জীবননগর আঞ্চলিক সড়কের। তবে শিগগিরই দর্শনা থেকে জীবননগর পর্যন্ত সংস্কারের কথা জানিয়েছে সড়ক বিভাগ। সড়কের কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও দেবে গেছে। ছোট বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি, এর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সংস্কারের পরও বেহাল দশা চুয়াডাঙ্গা জীবননগর আঞ্চলিক সড়কের। এলাকাবাসীর অভিযোগ, সংস্কার করলেও কয়েকদিন পর আবার সৃষ্টি হয় একই অবস্থা। এতে ভোগান্তিতে স্থানীয়রা। সড়কটিতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে পরিমাণ গর্ত হয়েছে, গাড়ি নিয়ে গেলে খুব ঝুঁকি থাকে। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেতে পারছে না, এই যে আমাদের যাওয়া আসার সমস্যা হচ্ছে। ডেলিভারি রোগী নিয়ে যায়, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে এমন একটা পরিস্থিতি। তবে শীঘ্রই স্থায়ী সমাধানের আশ্বাস সড়ক বিভাগের। বৃষ্টি শেষেই আমরা যে আমাদের ডিপার্টমেন্টাল ট্রাক দিয়ে কাজ করবো এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা রাস্তাটা অতি দ্রুত মেরামত করার চেষ্টা করব। 2022 সালে 32 কিলোমিটার দীর্ঘ সড়কটির চুয়াডাঙ্গা ডুগডুগি বাজার অংশ সংস্কার করা হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে খুলনা অঞ্চলের 2 শতাধিক স্লুইস গেট। পানি নিষ্কাশন করতে না পারায় প্রায় 2000 হেক্টর জমিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ড বলছে সংস্কারের পাশাপাশি নতুন আরও গেট নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ষোলমারী নদীর উপর নির্মিত স্লুইস গেটটি। তবে বছরের বেশিরভাগ সময় পলি জমে গেটের মুখ আটকে থাকে। সম্প্রতি পাম্প বসিয়ে পলি সরানোর কাজ শুরু হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
শুধু এ গেট নয়, জেলার 598টি স্লুইস গেটের মধ্যে 2 শতাধিক স্লুইস গেট অকার্যকর। কোনো গেটের সামনে পলি, কোনোটির কচুরিপানা জমে মুখ বন্ধ, কোনো স্লুইস গেট দীর্ঘদিন ধরে নষ্ট, আবার কোনোটির কপাট ভাঙা। অকার্যকর এসব গেটের সামনে ভরাট হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন খালও। পানি নিষ্কাশন ও নিয়ন্ত্রণ না করতে পারায় আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ফসল চাষ নিয়ে শঙ্কিত কৃষক। 5-7 বছর ধরে এই নদী নালাগুলো সব বন্ধ, এদের অকেজ হয়ে পড়ে আছে। পলি পড়ার কারণে ওই গেট খুলতে পারে না, গ্রামের মানুষ সব পানিবন্দী হয়ে আছে। কৃষি নির্ভর অর্থনীতি, এই অর্থনীতি হুমকির মুখে আছে। এলাকার মানুষ কৃষি দ্বারা তাদের জীবনযাপন যে অব্যাহত করতে, সেটা বন্ধ আছে। গেটটা এলু খোলাসা করতে হবে, আমাকে বিল খাল সব তলায় দিতেছে, আমায় তো গেট বেড়ি করে খেতে, গেটের কোনো পানি শুনি সত্যি নেই। গেট জায়গায় উঠিয়ে দিতে, উঠে কাটাইয়ে কায়দা করে দিতে হবে সুন্দর করে, যাতে পানির স্রোত থাকে। নদীতে যদি পানি না সরে তাহলে এর কোনো কাজ নেই। এই নদীতে যখন পানি সরবে তখন এর কাজ হবে। কৃষি ও মৎস্য বিভাগ থেকে স্লুইস গেটগুলো কার্যকর রাখতে তাগিদ দেয়া হলেও নেই যথাযথ উদ্যোগ। ফলন নিশ্চিত করতে যেন এই গেটগুলো যেন আরও সংস্কার করা হয় এবং যেগুলো অচল সেগুলো সচল করতে হয় এবং যেগুলো নতুন করে করার প্রয়োজন সেগুলো যেন নতুন করে করা হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে কিছু স্লুইস গেট সংস্কার ও নতুন করে কয়েকটি গেট তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অর্থ বছরে আমরা এগুলো মেরামত করে দিব। গেটের সামনে যে পলি পড়ে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো জরুরি ভিত্তিতে এগুলো কাজ চলমান আছে। সিআইপি ফেজ 2 যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পেরই আওতায় আমাদের পোল্ডার নাম্বার 1314/2 এবং পোল্ডার নাম্বার 10/12 এই দুটি পোল্ডারের পুনর্বাসনের আওতায় এখানে যে সমস্ত গেট রয়েছে এগুলো নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্লুইস গেটের কারণে খুলনার 14টি ইউনিয়নের প্রায় 2000 হেক্টর ফসলি জমি জলাবদ্ধ রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে অকেজো এসব স্লুইস গেটের কারণে প্রতি বছর এ অঞ্চলে 40,000 হেক্টর কৃষি জমি অনাবাদি থেকে যাচ্ছে, যার প্রভাব পড়ছে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে। তাই দ্রুত স্লুইস গেটগুলো কার্যকর করতে সমন্বিত উদ্যোগের দাবি করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার দাকোপে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, খুলনা অঞ্চলের বিভিন্ন অকার্যকর স্লুইস গেটের কারণে স্থানীয় কৃষক এবং চাষিদের মধ্যে যে সমস্যা তৈরি হচ্ছে ফসল ফলানোর ক্ষেত্রে, সেসব বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কি ভাবছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করবো। আমাদের সাথে আছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আশরাফুল আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানছি, আমরা প্রতিবেদনে দেখছিলাম এই অঞ্চলে 6 শতাধিক স্লুইস গেটের মধ্যে 200 স্লুইস গেট একেবারেই অকার্যকর, যার মধ্যে কিছু আছে পলি পড়ে আছে, কোনোটির কপাট ভাঙা, কোনোটি অন্য সমস্যার কারণে আসলে পানি উঠতে পারছে না। এই সমস্যাগুলো আসলে আপনারা চিহ্নিত করেছেন কিনা এবং সেটি আসলে চিহ্নিত করার পরে কি ব্যবস্থা নিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনাকে বলতে চাই যে আপনারা যে বললেন যে 2 শতাধিক গেট অকার্যকর, আসলে এই তথ্যটি সঠিক নয়। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা উচ্চ পর্যায়ের কমিটি বেশ কিছুদিন আগেই এটা ভিজিট করে সরেজমিনে দেখেছেন যে আমাদের যে 6 শতাধিক গেট রয়েছে তার মধ্যে প্রায় 500 গেটই সচল আছে। এর মধ্যে 80টির মতো গেট আছে যেটা আসলে প্রয়োজন নাই, এগুলোকে আমরা ডিসমেন্টেল করতে হবে। আর বাকি 20-22টা মতো গেট আছে যেগুলো বর্তমান অকার্যকর আছে, যেগুলোকে আমরা ইতিমধ্যে কার্যকর করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এই গেটগুলোর মুখে যে পলি পড়ে আছে সেগুলো অপসারণের জন্য জরুরি ভিত্তিতে কিন্তু কাজ চলমান আছে। আপনি জানেন যে ডুমুরিয়া এলাকাতে শৈলমারি গেট, খর্নিয়া গেট, সোহেরা গেট, এইসব এলাকায় আমরা এখন কাজ করছি। তাছাড়া বটিয়াঘাটা উপজেলায় 30 পোল্ডারের বেশ কিছু গেটে পলি অপসারণের কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা এই গেটগুলোকে আরও কার্যকর করার জন্য এবং আমরা দেখলাম যে বড় যে গেটগুলো আসলে বন্ধ রয়েছে, এর কারণে ছোট ছোট অনেক গেট কিন্তু মানে কার্যকর নয় এই অর্থে বলা হচ্ছে, যেটি আসলে নষ্ট নয়, কিন্তু বড় গেট থেকে পানি প্রবাহ না হওয়ার কারণে কিন্তু ছোট গেটগুলোতেও পানি প্রবাহ হচ্ছে না। এটি আসলে আলাদা করে ছোট গেটগুলোকে পানি প্রবাহর ব্যাপারে কিছু ভাবছেন কিনা? জি, ধন্যবাদ। এখানে আসলে গেটগুলোর আরেকটা সমস্যা আছে এই অঞ্চলে, যে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। নদী উঁচু হওয়ার জন্য খালের পানি নদীতে এসে পারছে না। আমার গেট কার্যকর থাকার পরেও কিন্তু নদীর পানি পলির জন্য পানির প্রবাহ হচ্ছে না, এই জন্যও কিন্তু গেটগুলো মনে হচ্ছে অকার্যকর। কিন্তু বাস্তবিক অর্থে গেটগুলো এখানে ঠিক আছে, আমরা যে ফাংশনাল আছে, কিন্তু নদীরতে পলি থাকার জন্য খালের থেকে পানি নদীতে আসছে না। আমরা এই বিষয়ে আমরা ইতিমধ্যে অলরেডি আমরা শৈলমারি নদী খনন, সালতা নদী খনন এইসব উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু কিছু গেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে আসলে আপনাদের
এরকম আছে যে পানি ব্যবস্থাপনা কমিটি আছে, মানে ঠিক থাকলেও এটি আসলে ঠিকভাবে কাজ করতে পারছে না পানি ব্যবস্থাপনা কমিটি, সেটি নিয়ে আসলে কি? জি ধন্যবাদ। আপনি জানেন এই এলাকাতে পানি যে লবণ পানির বিষয়ে মৎস্য এবং কৃষি কাজের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে। আমাদের বেশ কিছু পোল্ডারে আমাদের পানি ব্যবস্থাপনা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে আমরা গেটগুলো অপারেশন করে থাকি। আর যেসব এলাকায় গ্রুপ নাই সেখানে আমরা স্থানীয় জনপ্রতিনিধি প্লাস প্রশাসনের সমন্বয়ে একটা কমিটি করে গেটগুলো পরিচালনা করা হয়ে থাকে। এটা আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে এবং প্রশাসন থেকেও তদারকি করা হয়ে থাকে। এবং আমাদের নতুন গেট তৈরির ব্যাপারে কি প্ল্যান রয়েছে? আমাদের বেশ কিছু প্রকল্পে নতুন গেট করার পরিকল্পনা আছে। বিশেষ করে আমরা এখন যে পোল্ডারে দাঁড়িয়ে আছি 31 নম্বর পোল্ডার, এখানে প্রায় 30টা মতো নতুন করে গেট আমাদের পুনর্নির্মাণ করতে হবে। এছাড়া CIP 2 প্রকল্পের আওতায় আমাদের পোল্ডার নম্বর 10/12 কয়রা উপজেলা 13/14/2 এখানেও নতুন করে গেট পরিকল্পনা রয়েছে। এবং এই গেটগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের যে পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো অনেক অংশে লাঘব হবে। ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের জন্য তারা আসলে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। অকার্যকর গেটগুলো যাতে কার্যকর করা যায় সেটি আসলে চেষ্টা করছেন। পাশাপাশি নতুন করে গেট তৈরির উদ্যোগ রয়েছে এবং সেগুলো হলে এই অঞ্চলের এই সমস্যাগুলোর সমাধান হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে স্লুইস গেট অকার্যকরকে কার্যকর করা নিয়ে আলোচনার সবশেষ। অকার্যকর স্লুইস গেট এবং যার কারণে বিভিন্ন এলাকায় জলজটের বিষয়ে বিস্তারিত আলোচনা শুনছিলেন। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম খুলনার দাকোপে। অবৈধ স্থাপনায় ক্ষতির মুখে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের খালগুলো। সেচ খালের ভেতরের জায়গা অবৈধভাবে দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে একটি চক্র। জিকে প্রকল্পের ব্যানার থাকলেও কেউ তোয়াক্কা করছে না। আবার অনেক জায়গায় নতুনভাবে স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। বাদ যায়নি স্লুইস গেটের ওপরের জায়গাও। এতে বাধাগ্রস্ত হচ্ছে জিকে খালের পানির প্রবাহ। নিয়মিত মনিটরিং না থাকায় দখলদাররা সক্রিয়, অভিযোগ স্থানীয়দের। আশঙ্কাজনক হারে মারা যাচ্ছে সাদা সোনা খ্যাত বাগেরহাটের বাগদা চিংড়ি। চাষিরা জানান গত বছরের তুলনায় এবার উৎপাদন অনেক কম। এতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা। এর কারণ শনাক্তে চিংড়ি গবেষণা কেন্দ্রের সহায়তা চান ব্যবসায়ীরা। শিগগিরই ঘেরের পানি ও মাটি সংগ্রহ করে বাগদা চিংড়ির রোগ নির্ণয় করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাহিদা থাকায় চুয়াডাঙ্গায় বাড়ছে পাটের আবাদ। চলতি মৌসুমে ৮,৬৯৫ হেক্টর জমিতে পাট চাষ করছেন কৃষক, যা গত বছরের চেয়ে ১২৩৫ হেক্টর বেশি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় পাট অনেক ভালো হয়েছে। নিয়মিত বৃষ্টি হওয়ায় জাগ দেয়া নিয়েও কোনো দুশ্চিন্তা নেই। এবার পাটের ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানায় কৃষি বিভাগ। এবারে জেনে নেব খুলনা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। পুশিন কার্যক্রমে নিত্য নতুন কৌশল নিচ্ছে ভারত। ১৩ আগস্ট চুয়াডাঙ্গা সীমান্তে ২২ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ, যাদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। একই দিন মেহেরপুর সীমান্তে ৩ নারী সহ ৪ জনকে পুশিন করে বিএসএফ। মাগুরায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয় ১১ আগস্ট। এর আগে ১০ আগস্ট সকালে সদরের আলাইপুর গ্রামে আলতাফ হোসেনের বাড়ি থেকে ৭,০০০ টাকা হারিয়ে যায়। এই ঘটনায় চোর সন্দেহে স্থানীয় সজল হোসেনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে মৃত্যু হয় তার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চিলা নদীর বাঁধ ভেঙে মোংলায় ৭০০ একর ঘের প্লাবিত, ভেসে গেছে চিংড়ি। ঝিনাইদহের শৈলকুপায় ৮ গ্রামের ১০টি পয়েন্টে গড়াই নদীর ভাঙন, বসতভিটা ও ফসলি জমি বিলীন। সংস্কারের অভাবে অকার্যকর দক্ষিণ পশ্চিমের ২ শতাধিক স্লুইস গেট। খাল ভরাট হয়ে ফসলি জমিতে জলজট, দুশ্চিন্তায় কৃষক। নতুন করে নির্মাণের আশ্বাস। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের মৎস্য বীজ উৎপাদন খামার দখলের অভিযোগ। বিভিন্ন কক্ষে ঝুলছে তালা, আবাসন সমস্যা সমাধানে অধিগ্রহণের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।